তো এই পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে যখন হামলা হচ্ছিল, ইরানি হামলা কিংবা মার্কিনিরা ওইখান থেকে মার্চ করছিল, ফ্লাই করছিল, লোকেশনটা আবার কনফার্ম হয়ে যায় যে কোন লোকেশন থেকে এটা, তখন পাল্টা হামলা করে আরকি। এটা এখনকার যুগে মোবাইল আপনিও দেখা যায় যে রাস্তায় মানুষকে হেল্প করা, একজন লোক বিপদে পড়ছে তাকে হেল্প করার পরিবর্তে সবাই মোবাইল দিয়ে ভিডিও করতে থাকে। ইরানের সাবেক প্রেসিডেন্ট রইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেল। সেটাকেও কেউ বলেছে এরকম মোবাইল বা অন্য কিছুর মাধ্যমে এটা ডিটেক্ট করা হয়েছে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আমি উপস্থিত রয়েছি হাবিবুর রহমান নিশান, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আমোদ আতিক। আতিক ভাই, আপনার কাছে আমার আজকে টক শোর প্রথম প্রশ্ন হয়েছে যে সেন্টকমের অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন যে মেটা গ্লাস বা ইনস্টাগ্রাম পোস্টের মতো ওপেন সোর্স ডাটা থেকে ইরান সরাসরি বিডিএ সুবিধা পাচ্ছে। তো এই আধুনিক প্রযুক্তির যুগে যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের তথ্য যদি গোপন রাখা মার্কিন বাহিনীর জন্য কতটা চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে আপনার কাছে? এটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জের বিষয়। মার্কিনীদের জন্য চ্যালেঞ্জের বিষয় হলো এটাকে তাদের ভিতরে রাখা, তাদের পন্থী লোকের বাইরে যেন এটা না যায়। আর ইরানিদের পক্ষে চ্যালেঞ্জ হলো ওখান থেকে তথ্য কালেকশন করে সেই অনুযায়ী টার্গেট ঠিক করা। তো এখন মোবাইল ফোনের যুগে আপনি এটা কিভাবে করবেন? লেবাননে যেমন আমরা দেখেছি গত বছরখানেক আগে মনে হয় যে প্রতিরোধ যোদ্ধাদের সাথে পেজার ছিল, সেই পেজারও তারা ডিটেক্ট করেছে এবং সেই পেজার যেখান থেকে সাপ্লাই এনেছে, সাপ্লাইয়ের সময় এটার মধ্যে বিস্ফোরণ ঘটিয়েছে এবং এতে কয়েক হাজার লোক হতাহত হয়েছে। তারপরে ইরানের সাবেক প্রেসিডেন্ট রইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেল। সেটাকেও কেউ বলেছে এরকম মোবাইল বা অন্য কিছুর মাধ্যমে এটা ডিটেক্ট করা হয়েছে। তো এই সব জায়গায় তো সেইটা আমেরিকানরা করবে আর আমরা কি বসে বসে দেখব? ইরানিরা তো সেটা বসে বসে দেখে না এবং ইরানি তরুণীরাও প্রযুক্তিতে ব্যাপক সাফল্য, এবং ইরানের কিন্তু একটা বাহিনী আছে সাইবার ফোর্স, যেটা বাংলাদেশে আমরা চিন্তাও করি না। হয়তো আর্মিতে বা পুলিশে একটা ইউনিট থাকে 15-20 জন 30 জনের, এটা হলো প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিকে ঘায়েল করার জন্য। আমাদের দেশের ওই বিদেশি ভিন্ন রাষ্ট্রের সেনাবাহিনী কিংবা গোয়েন্দা ইউনিটকে ঘায়েল করার জন্য আমাদের এইসব বোকা লোকদের মাথায় আসে না। এরা খালি আসে নিজের লোকের উপরে কেমনি গোয়েন্দাগিরি করবে এইগুলা। তো এখন এই মার্কিন আমরা কি দেখেছি এর মধ্যে, মধ্যপ্রাচ্যের বা পশ্চিম এশিয়া বলি আর কি আমরা এটাকে, পরে এরা নাম দিয়েছে মধ্যপ্রাচ্য। তো এই পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে যখন হামলা হচ্ছিল, ইরানি হামলা কিংবা মার্কিনিরা ওইখান থেকে মার্চ করছিল, ফ্লাই করছিল, তো তখন বিভিন্ন প্রবাসী শ্রমিক যারা, তারা আবার এগুলার মোবাইলে প্রথম দিকে ফেসবুকে ছাড়তো, ইউটিউবে ছাড়তো। তো ওগুলা দেখে কিন্তু ইরানিরা আবার এগুলা লোকেশনটা তাদের যে ড্রোনের আঘাত কতটুকু হচ্ছে বা কোন এলাকা থেকে মুভমেন্ট হচ্ছে, ওই এলাকাটা কোন জায়গায়, এগুলো কিন্তু ইরানিরা ওই মোবাইল সোর্স থেকে বা এগুলা থেকে পাইতো। পরবর্তীতে সর্বশেষ আমরা জর্ডানের হামলায় দেখেছি যে ইরান বলেছে যে জর্ডানের স্থানীয় লোকজনই এগুলো বিভিন্ন জায়গায় লোড করেছে এবং এই জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছে, এবং টেলিফোনে ইরানি বিভিন্ন সোর্সকেও তারা জানিয়েছে। তো এখন মার্কিন সোর্সও একই কাহিনী, তারা নিজেরা এটা এখনকার যুগে মোবাইল আপনিও দেখা যায় যে রাস্তায় মানুষকে হেল্প করা, একজন লোক বিপদে পড়ছে তাকে হেল্প করার পরিবর্তে সবাই মোবাইল দিয়ে ভিডিও করতে থাকে। তো এইটা মার্কিন সৈন্যরাও এর ব্যতিক্রম নয়, কারণ তারাও মানুষ এবং তারা এইসব ভিডিও ধারণ করে ইরানকে কিভাবে তারা হামলা করছে, একটা মিসাইল উঠতেছে ওইটা মানে নিজের ক্ষমতা দেখানোর জন্য সোশ্যাল মিডিয়া আপলোড করে দিচ্ছে, আবার হামলায় ক্ষয়ক্ষতি এগুলো করে। তো এর ফলে ইরান দুইটা লাভ হয়, এক হইলো ক্ষয়ক্ষতিটাও তারা বুঝতে পারে, দেখতে পারে যে কি পরিমাণ ক্ষতি তারা করতে পারলো, আর দুই লোকেশনটা আবার কনফার্ম হয়ে যায় যে কোন লোকেশন থেকে এটা, তখন পাল্টা হামলা করে আর কি। তো এই মোবাইল ফোন ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ এই অঞ্চলে অবস্থানরত হাজার হাজার মার্কিন সেনার জন্য নতুন বাস্তবতা তৈরি করবে, কারণ এর কারণে অনেক দেশেই তারা তাদের পরিবারের সদস্য স্বজনদের সাথেও সাক্ষাৎ করতে পারবে না, তখন আরো বেশি মেন্টাল টেন্সে পড়বে এবং এটা মার্কিন বাহিনীর জন্য আরো ক্ষতির কারণ হবে। এবং মার্কিনিরা তো এখন ধরেন আপনার আমার চেয়ে বেশি মোবাইলের উপর নির্ভরশীল। আমাদের দুই একজন লোক এখনো চিঠি লিখে থাকলেও লিখতে পারে, কিন্তু মার্কিনিরা তো একদম মানে আমাদের থেকে অনেক এগিয়ে, অনলাইনের উপর বেশি তারা নির্ভরশীল। তো যার ফলে তাকে যদি আপনি প্রথমত সোশ্যাল সাইটগুলো থেকে মানে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে দেন এবং পরবর্তীতে আপনি এখন মোবাইল থেকেও বিচ্ছিন্ন করে দেবেন, তখন তারা আরেক মানসিক পীড়ায় পড়বে এবং এটা অবশ্যই মার্কিন বাহিনীর জন্য একটা বড় ক্ষতির কারণ হবে।
হ্যাঁ, সেটাই তো আমরা মনে হয় না যে মার্কিন যে ট্রাম্পের এই সিদ্ধান্ত হুম। কার্যকর হবে। আমরা না, যদি কার্যকর হবে, কারণ তাদের এখন বাঁচতে হলে তো এই প্রযুক্তি থেকে দূরে থাকতে সেটা ঠিক, হবে। কিন্তু আপনি সেনাদের যদি মোবাইল ফোন কেড়ে নেন, এখানে অনেক যেমন জর্ডানের নাগরিকরাই তাদেরকে ভিডিও হুম, ভিডিও হুম। ছড়িয়ে দিয়েছিল। এভাবে অনেক ভিডিও সামাজিক যোগাযোগ এবং মাধ্যমে এই আমরা যে দেখব ব্র্যাড কুপার যে চিঠি লিখেছে, এই চিঠির কপি রয়টার্স বলেছে যে তাদের হাতেও একটা কপি এসেছে, এসেছে। যেখানে হ্যাঁ, সৈনিকদের ফোন ব্যবহারের উপর প্রচন্ড বিধিনিষেধের কথা বলা হয়েছে। হ্যাঁ, সেটাই দেখি। আমরা যদি সংঘাত শুরু হওয়ার পর কিন্তু ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছে এবং শত, শত আহত হওয়ার ঘটনা ঘটেছে। যেখানে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ কিন্তু মানুষের মধ্যে মাত্র ১/৩ এই যুদ্ধ সমর্থন করে। তো সেখানে ওয়াশিংটন কি দীর্ঘমেয়াদী যুদ্ধের যে রাজনৈতিক চাপ এবং অর্থনৈতিক চাপ সেগুলো কি সামলাতে পারবে কিনা? বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ সপ্তাহে ৬ দিন পাগলের মতো কাজ করে, আবার একদিন পাগলের মতো এনজয় করে। হুম, হ্যাঁ, তো যার ফলে তাদের কাছে এখনো কিন্তু যুদ্ধের ডামাডোলরা সারা পৃথিবীতে কোথায় কি ঘটছে, তাদের শাসক গোষ্ঠীরা হইলো এই ডামাডোলটা নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, তারা কোথায় হামলা করবে, কি করবে, মানুষকে বলতেছে তোমরা মৌজ-মাস্তির মধ্যে থাকো। তো যার ফলে মার্কিন সাধারণ সমাজে এই যুদ্ধের প্রভাবটা পৌঁছতে একটু সময় লাগতেছে। এর মধ্যেই জ্বালানি সংকট তো তৈরি হয়েছে মার্কিন হুম, আভ্যন্তরীণ বাজারে। তখন তারা কিছুটা টের পায়। তাদের যে গ্যাসোলিন তারা স্টক করে রেখেছিল সেইটা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কারণ তাদেরও তো এটা ইম্পোর্ট করতে হয়। করতে হবে। তো এখন ইম্পোর্টের ৩৫-৪০% রাস্তা যদি ঘাটতি হয়ে যায়, আপনার স্টক থেকেই তো এটা ঘাটতিটা নিরূপণ করতে হবে। হুম, দাম ঠিক রাখতে হলে। তার মধ্যে আবার ট্রাম্প আইসা সারা দুনিয়ার বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ট্যাক্স আরোপ করতেছে। তো এই ট্যাক্সটাও কিন্তু আল্টিমেটলি মার্কিন জনগণের উপর যাচ্ছে। হুম। আপনি বাংলাদেশ থেকে গার্মেন্টস সামগ্রী নিচ্ছেন, এর উপর ৩০% ট্যাক্স দিচ্ছেন। তার মানে আগে যেই জিনিসটা ৳১০০ নিতেন, এখন এটা ৳১৩০ নিচ্ছেন। তো এই ৳৩০ কে পরিশোধ করবে? সেই ওই জনগণের ভোক্তা। হুম, যেই জনগণ কিনবে। তো যেই জনগণ আগে ৳১০০ দিয়ে যে মাল কিনতো, সেটা এখন ৳১৩০ দিয়ে ৳৩০ কিনবে। তো এইটা স্বাভাবিকভাবেই তার উপর। তো এই ধরনের চাপ যখন বাড়তে থাকবে, তখন মার্কিন জনগণও আরকি এটার প্রভাব বুঝতে থাকবে। হ্যাঁ, সেটি আমরা দেখতে পাচ্ছি যে ৭% কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং $৯০ বর্তমানে তেলের আ যে আ ক্রুড রয়েছে। তো হুম। সেখানে আমরা যদি একটি লক্ষ্য করি যে ইয়েমেনের দিকে যদি আমরা যাই, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ থেকে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী কিন্তু ফি আদায়ের পরিকল্পনা এবং আন্তর্জাতিক সামুদ্রিক আইনের দিকে ঝুঁকছে এবং এই বৈশ্বিক বাণিজ্যের উপর কি এটি কোনো প্রভাব ফেলবে কিনা? অবশ্যই বৈশ্বিক বাণিজ্যের উপর এই ইয়েমেনের যে বাব আল মানদেব প্রণালী বন্ধ থাকলে, এটা ৩০ কিলোমিটার হুম, এই জায়গাটা। তো এটা বৈশ্বিক বাণিজ্যে প্রভাব ফেলবে। কারণ আপনার বিশ্ব বাণিজ্যের একটা বিরাট অংশ আপনার ওই যে আফ্রিকা, ইউরোপের ওইটা, এই মিশরের যে সুয়েজ হুম, হুম। ক্যানেল দিয়ে প্রবেশ করে বাব আল বাবুল মানদেব মান্দাব দিয়ে এসে বেরোয়, খুব সহজে এদিকে এশিয়ার দিকে চলে আসে। চলে আসে। চীনের দিকে চলে আসে। বা এশিয়া বা চীনের রফতানিটাও খুব সহজে এদিক দিয়ে। কিন্তু এই রুটটা যদি বন্ধ হয়ে যায়, তখন তাদের কয়েক হাজার কিলোমিটার দূর দিয়ে ঘুরে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে তারপরে আসতে হবে। এক হলো এখানে অতিরিক্ত সময় লাগবে, অতিরিক্ত জ্বালানি লাগবে এবং অতিরিক্ত খরচ। তো স্বাভাবিকভাবে যারা ব্যবসায়ী, তাদের পণ্যের দাম বেড়ে যাবে, আমদানি-রফতানির হুম, এবং এই বাব আল মানদেব বা এই যে সুয়েজ খাল দিয়ে যে জাহাজগুলো আসতো, এখনো যেগুলো চলাচল করে, মানে ইয়েমেনিরা তো বলেনি যে সব জাহাজ, তারা বলছে সৌদি আর ইসরাইল ইসরায়েলের হ্যাঁ, এবং আমেরিকান এইগুলা বাদে আর সব চলতে পারবে। কিন্তু তারপরেও যে বীমা কোম্পানিগুলো, তারা তো এই রিস্ক নিবে না। নিতে চাচ্ছে না। তারা যখন বীমার প্রিমিয়াম বাড়িয়ে দিচ্ছে, হুম, সব মানে এর আগেও যখন বাব আল মানদেব ওই যে সৌদি আরবের সাথে যুদ্ধ ৪-৫ বছর আগে বন্ধ হওয়া শুরু হয়েছিল, তখনও কিন্তু এই যে দক্ষিণ পুরো আফ্রিকা ঘুরে জাহাজগুলো আসতো এবং প্রতিটা জিনিসের অনেক দাম বিশ্ব বাণিজ্যে এবং বিশেষ করে রপ্তানি বাণিজ্যে, যেসব দেশগুলো রপ্তানি করে বাংলাদেশের গার্মেন্টস, একটা গার্মেন্টসই আমাদের যেই জাহাজে করে যে গার্মেন্টসটা ধরেন সে $৫,০০০ যাইতো, সেইটা এখন বেড়ে $৬,০০০ $৬,৫০০ খরচ হবে। হুম। তো ঠিক এরকম পৃথিবীর সব দেশের বাণিজ্যই এখন মানে ইউরোপের সাথে, ইউরোপ, আফ্রিকা এই ২ টার বাণিজ্য এশিয়ার সাথে হয় এই সুয়েজ আর বাব আল মানদেব দিয়ে। তো এটা আচ্ছা। বন্ধ মানে চীনেরও বিশাল ক্ষতি হবে। ক্ষতি হবে। তো আমরা আজকের টক শোর সর্বশেষ টপিকটায় যাচ্ছি। সেটা হচ্ছে আমরা দেখেছি পাকিস্তান এবং মিশরের মতো দেশগুলো কিন্তু অবিলম্বে যে যুদ্ধবিরতিতে সেটি তাগিদ দিচ্ছে। তো বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘ বা আঞ্চলিক পরাশক্তিগুলোর যে কূটনৈতিক উদ্যোগ সেটি কি মধ্যপ্রাচ্যকে আ পূর্ণাঙ্গ যে বিশ্বযুদ্ধ সেটি থেকে রক্ষা করতে পারবে কিনা? এইটা বলা মুশকিল, কারণ জাতিসংঘ এই ব্যাপারে এখনো কোনো কিছু করতে পারতেছে না। কারণ জাতিসংঘের মূল প্লেয়ার আমেরিকা। সেটাই। সে নিজেই এই যুদ্ধ শুরু করছে জাতিসংঘ-টংঘ বাদ দিয়েই। হুম, আবার অপরদিকে রাশিয়া এবং চীন আরো ২ মূল প্লেয়ার, তারা আছে এর এগেইনস্ট এ। তার মানে জাতিসংঘ ভ্যালুলেস হয়ে গেছে। তো মাঝখানে ২ খুদে বালক,
পাকিস্তান আর মিশর, মিশর। তাও ফ্রন্ট লাইনে আছে পাকিস্তান। তো সে নিজের দেশেই নানান ধরনের সমস্যা, কারণ তার দেশে কোনো নির্বাচিত সরকার নেই। নির্বাচিত সরকার ছিল ইমরান খান, তাকে এই আসিফ মনির আমেরিকান পাপেট, সে তাকে জেলে পুরে দিয়েছে এবং তার দলকেই অনেকটা ভ্যানিশ করার মতো অবস্থা নিয়ে গেছে। তারপরে নওয়াজ শরীফকে তার নতুন ইয়ে হিসাবে তাকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। মানে এটা কিন্তু কোনো ভোট হয় না, এই ভোট রাতের ভোট। এবং এই আপনার আজাদ কাশ্মীরের লোকরা যেই কারণে বিক্ষোভ করছে তার মধ্যে আছে বিদ্যুতের দাম বৃদ্ধি, তারপর তাদের ইনকাম ট্যাক্স বৃদ্ধি এবং স্থানীয় নির্বাচন কাঠামোর সিস্টেমটা লঙ্ঘন করছে। মানে মানুষ ভোট দিয়ে কাউকে নির্বাচন করতে পারে না, অনেকটা শেখ হাসিনার মতো। মানে পাকিস্তান এখন নিজ দেশ নিয়ে বিপদে আছে। হ্যাঁ, তারপর বেলুচিস্তানের লোকরা নিজেদের অধিকার নিয়ে বছরের পর বছর পাকিস্তানের শুরু থেকেই লড়ছে। তাদের সাথে বোঝাপড়াটা এখনো ঠিক হয়নি, বরং নিয়মিত সেইখানে গুম করা হচ্ছে, তুলে নেওয়া হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। তো সাধারণ মানুষ কতদিন এগুলা সহ্য করবে? তো এখন দেশের ভিতরেই এক প্রবলেম তৈরি হয়েছে। হ্যাঁ, তো এই প্রবলেম তারা সলভ করবে নাকি এই শান্তি চুক্তি করবে? তার মধ্যেও তারা ক্ষমতায় টিকে আছে এবং আমেরিকানদের সাথে আলোচনা করছে, ইরানিদের সাথে, এবং সর্বশেষ যেহেতু সৌদি আরবের সাথে তার একটা চুক্তি আছে যে সৌদি আক্রান্ত হওয়া মানে পাকিস্তান আক্রান্ত হওয়া। তো ইরান তো এখন সৌদি আরবে আক্রমণ করবে, তখন কিভাবে? সৌদি আরবের সাথে এখন পাকিস্তান একটা নেগোসিয়েশনে চলছে। ইরানকে বলছে যে ঠিক আছে, তোমার তেলের পাইপলাইনটা আমার দেশের মধ্যে দিয়ে রপ্তানি হবে, চীন টিনের দিকে যাবে, কিন্তু তোমরা বিনিময়ে সৌদি আরবে আক্রমণটা করবে হ্যাঁ, না। সেটাই। তো আমরা সবাই আসলে চাই যে এসব মধ্যপ্রাচ্যের যুদ্ধ বলুক আর যেই যুদ্ধই হোক, যুদ্ধ কারোর জন্য আসলে শান্তি বয়ে আনে না। সেটির প্রভাব কিন্তু সাধারণ মানুষের কাঁধেই বহন করতে হয়। তো দর্শক, আমরা আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। এখানে আ আমাদের সাথে যারা যুক্ত ছিলেন এতক্ষণ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের অনুষ্ঠানগুলো আপনারা বেশি, বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং Facebook থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।